হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, কেননা দিদির বর টেনে তুলেছিল বলে। এমনি দিনও অনেক সকালে ঘুম থেকে উঠি, প্রায় 5:30-6টা বাজে। আজকে কিন্তু অনেক সকালে উঠেছিলাম। আমার বড় ফোন করেছিল 4:30টার সময়। আমার বর ডেইলি 4:30টার সময় ফোন করে আমাকে জাগিয়ে দেয় যে স্বর্ণর স্কুল আছে, তাড়াতাড়ি ওঠো। সে আমাদের পাশে না থাকতে পারে, অনেক সকালে ঘুম থেকে উঠে নিজের কর্তব্যটা করে যাচ্ছে, আমাকেও উঠিয়ে দিচ্ছে, নিজেও উঠছে, মানে আমাকেও উঠিয়ে দিচ্ছে। আর ঘুম থেকে উঠেই আমার সবার প্রথম কাজ কিন্তু উঠোন ঝাড় দেওয়া। আমার উঠোন না ঝাড় দিলে একদমই ভালো লাগে না। উঠোন ঝাড় দেওয়ার পর কিন্তু আমি ঘর ঝাড়ু দিই। আর এখন যেহেতু শীতকাল যায় যায় ভাব, এখন না আশপাশে ধুলো, প্রচুর ধুলো। আর আমাকে উঠোন ঝাড় দেওয়ার সময় কিন্তু সবসময় মাথা ঢেকেই ঝাড় দিতে হয়, না হলে চুল পুরো সাদা হয়ে যায়। আমাদের গ্রামের বাড়ি তো এমনি থেকেই ধুলো বেশি, তার মধ্যে আবার শীতকালে সবসময় ধুলো হয়। আর আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এদিকে চলে এসেছিলাম কিন্তু রান্নাঘরে স্বর্ণর টিফিন করব বলে। আজ একটু ভাবছি অন্যরকম টিফিন করে দেবো। এক এক দিন এক এক রকম টিফিন দিলে না বাচ্চাদেরও খেতে ভালো লাগে, যার কারণে আজকে একটু অন্যরকম টিফিন করে দেবো। আর এদিকে দেখো কয়েকটা পাপড়ি চাট আছে, মানে কালকে রাতে দিদি আর দিদির বর আসার সময় পাপড়ি চাট নিয়ে এসেছিল, ওইগুলোই স্বর্ণর জন্য রেখে দিয়েছিলাম, ওইটাই স্বর্ণকে আজকে দিয়ে দিলাম। আর স্বর্ণর আজকের ইউনিক টিফিনটা হলো আজকে এগ রোল করে দিব ওকে। এগ রোল জানি না কিভাবে বানায়, তবে আমি চেষ্টা করছি এগ রোল বানানোর জন্য। আগে রুটিটা একটু সেঁকে নিচ্ছি, রুটিটা কিন্তু আগেই করে নিয়েছিলাম, রুটিটা আগে করে নিয়ে হটপটে রেখে দিয়েছি। তারপরে আবার একটু রুটিটা গরম করে নিচ্ছি, কেননা আর একটু রুটিটা গরম করে নিলে ডিমটা ভালোভাবে লাগবে। আর আজকে কিন্তু আমি ওকে বানিয়ে দিচ্ছি এগ রোল। এগ রোল কীভাবে বানায় সেটা কিন্তু আমি ঠিক ভালোভাবে জানিও না, কিন্তু আমি আমার মতো করে ওকে এগ রোল বানিয়ে দিচ্ছি। রুটিটা হালকা গরম করে আমি নামিয়ে নিলাম, তারপর কিন্তু আমি ডিমটা ফাটিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর রুটিটাকে ডিমের মধ্যে দিয়ে হালকা হালকা হাত দিয়ে নাড়াচ্ছিলাম, যাতে রুটিটার মধ্যে ডিমটা পুরোটা লেগে যায়। আমার ছেলেটা না একদমই ডিমের কুসুম খেতে চায় না, ডিম খেতে চায় কিন্তু কুসুম খেতে চায় না, যার কারণে কিন্তু আমি ওকে ডিম সেদ্ধ করে না দিয়ে সবসময় ভেজেই দিই, সেদ্ধ করে হঠাৎ হঠাৎ দিই। আর আমার একদমই লবণ দিতে মনে ছিল না আগে, এর জন্য আমি এখন দেখো রুটিটা হয়ে গেছে, ডিম পোস্টটা হয়ে গেছে, তখন আমি লবণ দিচ্ছি। আর এগ রোল না আমি কোনোদিনও বানাইনি, আজকেই ফার্স্ট বানাচ্ছি। মানে এর আগে বানিয়েছি, আমার বাড়িতেই বানিয়েছি, ছেলেকেই খাইয়েছি, ছেলে ছাড়া কেউ খায়নি। এরকমই এগ রোল বানিয়ে ওকে খাওয়াইছি, মানে ও তো আর বোঝে না ঠিক মতো। যাই হোক, পরে এগ রোলটা হয়ে গেলে আমি ওকে ছোট ছোট করে কেটে টিফিনে ভরে দিলাম, না হলে না ও একদমই খেতে পারবে না। এইদিকে দেখো আমি ওকে টিফিন দিয়েছিলাম যে স্কুলে খাওয়াবো বলে, ওই টিফিনটাও এখনই বের করে নিয়ে দেখো বাড়িতেই খাওয়া শুরু করে দিয়েছে। এইখানে তো আমি আগে থেকেই রুটি রেখেছিলাম, ওইটাই দেখো আগেই খেয়ে নিচ্ছে। যাই হোক, কী করবো বলো, কিচ্ছু করার নেই। পরে কিন্তু আমি আবার সেই অন্যরকম টিফিন দিয়েছিলাম, ও খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে কিন্তু খুব রাগ করছিল। আমার ছেলেটা না ভিডিও একদমই করতে চায় না, ভিডিও ক্যামেরা অন দেখলেই ও খুব রাগ করে, দেখতেই পাচ্ছ খুব বকছিল। তারপরে দেখো ওকে রেডি করে দিয়ে আমি ওর জুতোতে ভালো করে নাম লিখছিলাম। আগে যে স্কুল থেকে মাসিরা নাম লিখে দিয়েছিল, ওই নামটা না হালকা হালকা বোঝা যাচ্ছিলো, মানে উঠেই গিয়েছিল, যার কারণে আমি স্পষ্ট করে আবার লিখে দিচ্ছিলাম। বাচ্চাদের স্কুলের সব কিছুতে নাম লিখে দিলে সুবিধা হয়, কি বলতো, নিজের জিনিস নিজে চিনতে পারে, বা মাসিরা দিদিমণিরাও চিনতে পারে, যার কারণে কিন্তু সব কিছুতে আমি নাম লিখে দিয়েছি। আমি কেন, সবাই দিয়েছে। ওর কিন্তু স্কুলের সব কিছুতে নাম লেখা আছে, শুধু শার্ট প্যান্ট বাদে সব কিছুতে নাম লিখে দিচ্ছি, ব্যাগ, বই, জুতো, মোজো বাদে, মানে সব কিছুতে নাম লেখা আছে। কেননা নাম না লিখে দিলে তো হবে না, স্কুলের সব বাচ্চাদের জুতো একই রকম, সোয়েটার টুপি একই রকম, যার কারণে সব কিছুতে কিন্তু নাম লিখে দেওয়া হয়। আর সকাল টাইম না আমি এমনি থেকে খুব বেশি ব্যস্ত থাকি, এর জন্য কিন্তু দেখো আমি কিন্তু বিছানাটাই তুলে নিই, বিছানা কিন্তু আমার তোলা হয়নি, নোংরা বিছানাতেই তোমাদের সামনে ভিডিও করছি, তোমরা প্লিজ খারাপ কিছু ভেবো না। আসলে কি বলো তো, এখন না একদমই সময় পাই না, স্বর্ণ স্কুলে যায় বলে সকালবেলা আমার খুব তাড়াহুড়ো পড়ে, এত সকালে ঘুম থেকে উঠেও কিন্তু এত তাড়াহুড়ো পড়ে যে বলে বোঝানো যাবে না। তারপরে দেখো ওকে রেডি করে নিয়ে রাস্তায়ও চলে এসি, আর রাস্তায় এসে দেখি দেখো এত পরিমাণে কুয়াশা যে কিচ্ছুই দেখা যাচ্ছিল না আশপাশের। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে রাস্তায় এত পরিমাণে কুয়াশা, রাস্তায় কেন সব জায়গাতেই এত পরিমাণে কুয়াশা, দেখতেই পাচ্ছ অন্ধকার, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো। আর আমার ছেলেকে এই যে দেখো একা একা স্কুলে যাচ্ছে, দিদুনও যাচ্ছে না, বন্ধুটাও যাচ্ছে না, একা একাই যাচ্ছে। ওকে আমি ডেইলি পাঠাই, একা একা পাঠাই, একা একা যাচ্ছে তো কি হয়েছে, একা যাচ্ছে না। ওকে যদি স্কুলে একদিন বন্ধ করি তাহলে স্কুল যাওয়ার নেশাটা কমে যাবে, যার জন্য স্কুলের নেশার জন্য আমি ওকে একা পাঠাচ্ছি। আর একা যদি বলছি কারণ একা যাচ্ছে আজকে সত্যি আমার ছেলেটা কিন্তু একদম একা স্কুলে গিয়েছে, না গিয়েছে আমার মা, না গিয়েছে গ্রামে যে একটা ছেলে যায় ওই ছেলেটা, সত্যি খুব একা গিয়েছে। আমারও খুব খারাপ লাগছিল একা পাঠিয়ে, সত্যি খুব টেনশনও হচ্ছিল, খুব খারাপ লাগছিল, ভালোই লাগছিল না একদম ওকে যে স্কুলে পাঠিয়েছি। মানে মনে হচ্ছিল যে কখন আসবে কখন আসবে, মানে কখন 10টা বাজবে আমি ওকে গিয়ে নিয়ে আসবো। বাচ্চারা যে বাড়ি ছেড়ে স্কুলে যায়, আবার বাচ্চার মায়েরা যে বাড়িতে থাকে, বাচ্চার মায়েরও খারাপ লাগে, বাচ্চাদেরও খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, নিয়তির যে পরিহাস যে এটা করতে হবে
স্কুল পড়তে তো হবেই, পড়াশোনা না করলে কিন্তু কোথাও সম্মান নেই। আমরা কিন্তু পাবলিক স্কুলে পড়তে পাইনি, আমরা টাকার অভাবে কিন্তু আমাদের বাড়ির সামনে এসএসকেতেই পড়েছি। এসএসকে কথার অর্থ হলো শিশু শিক্ষা কেন্দ্র। আমরা কিন্তু প্রাইমারি স্কুলেও পড়তে পাইনি, এসএসকেতে পড়েছি। বাবা ছিল না, শুধু আমাদের মা ছিল। আমাদের মাই আমাদের যেটুকু পড়িয়েছে অনেকটাই পড়িয়েছে, আশা করি আমাদের কাছে এটাই অনেক, তোমাদের কাছে নাও হতে পারে, সামর্থ্য দিয়ে সব। যাই হোক, আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম। আজকে আমার মা দিদি দুইজনেই বাড়িতে ছিল, যার কারণে অনেকটা এগিয়ে গিয়েছিল কাজে। ওরা আমাকে কাজে সাহায্য করেছিল, যার কারণে খুব এগিয়ে গিয়েছিল। আর এদিকে আমি স্বর্ণকেও নিতে চলে এসেছিলাম, 10টা বাজে তখনই নিতে চলে এসেছিলাম। আর এসে দেখি রাস্তায় কাজ চলছিল, আর আমিও একটু দূরে অপেক্ষা করছিলাম যে স্বর্ণর গাড়িটা কখন আসে। 2-3 মিনিট অপেক্ষা করার পর কিন্তু গাড়িটা চলে এসেছিল। আর যেহেতু এখানে কাজ করছে, এখানে গাড়িটা দাঁড়াতে পারলো না, একটু পিছিয়ে মানে এগিয়ে গিয়ে গাড়িটা দাঁড়ালো। আমাকে গাড়ি থেকে গাড়িওয়ালা কন্ট্রাক্টদার মানে স্বর্ণদের কাকু অনেকক্ষণ আগে আমাকে ইশারা দিয়ে বলেছিল একটু সামনে এগিয়ে দাঁড়াও। আমি ওইরকম ভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো, মানে অনেক সময় পর ওকে কাছে পেয়েছি, মানে ফিলিংসটা বুঝতে পারছো তো। খুব কষ্ট হচ্ছিল এই সময়টা, যে এত খুশি লাগছিল না। ও খুশি হয়ে আমার কাছে দৌড়ে আসছিল, আমিও খুশি হয়ে ওর কাছে দৌড়ে চলে যাচ্ছিলাম। আজকেই হয়তো জীবনে প্রথম যে ওকে একা কোথাও 2-3 ঘন্টার জন্য রেখে চলে এসে অচেনা লোকেদের কাছে, এই প্রথমবার অচেনা লোকেদের সঙ্গে কাটিয়ে আসলো। ওকে কোনোদিনও কোথাও একা ছাড়িনি, বা আমাদের বাড়িতে ওকে রেখে গিয়েছি। শুধু আমার মার কাছে আমি ভরসা পাই, আমার মায়ের কাছে ওকে আমি একা রেখে গিয়েছি, তাছাড়া আমি কারো কাছে আজ পর্যন্ত রেখে যাইনি ওকে একা। আর এদিকেও একা স্কুলে গিয়েছিল, আর স্কুল থেকে দেখো ছুটির নোটিশ দিয়েছিল, ছুটির নোটিশটা এখানে আমার দিদা টাঙিয়ে দিল। আর এদিকে দেখো ওকে যা টিফিন দিয়েছি, আমি একটা টিফিনও কিন্তু খাইনি, উল্টো আরো লোকের থেকে টিফিন নিয়ে এসে, দেখো কোন লোকের থেকে রুটি চেয়ে নিয়ে এসছে। আজকের টিফিন আমি ওকে দিয়েছিলাম কলা আর লাড্ডু, আর জানি না কার থেকে ও রুটিটা নিয়ে এসছে। রুটিটা দেখো বাড়িতে বসে খাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম যে কার থেকে তুমি রুটিটা নিয়ে এসছো, ও বলছিল আমার বন্ধুর মা দিয়েছে, জানি না কে দিয়েছে। যাই হোক, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘরে রেখে দেখো আমি এদিকে কাজ করছিলাম। আমার দিদা আমাকে বাসনগুলো মেজে দিচ্ছিল, আর আমি এদিকে ধুয়ে নিচ্ছিলাম। আর আমি দেখি একটা বাড়িতে মানে একটা সংসারের কাজ সারাদিন করলেও শেষ হয় না, এত পরিমাণে কাজ থাকে। একটা সংসারে দেখবে যত মানুষ তত কাজ, সেরকম কিন্তু আমাদেরও হয়েছে। দেখতেই পাচ্ছ ওইদিকে কাজ সেরে কিন্তু আমি আবার এদিকে চলে এসেছিলাম গ্যাস পরিষ্কার করার জন্য। রান্না বান্না অনেকক্ষণ আগেই করেছি, কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়নি, আমার সময় হয়নি, আমি ছেলেকে আনতে চলে গিয়েছিলাম। আর দেখো সেই গ্যাসটা কিন্তু আমার জন্যই পড়েছিল। খেয়ে দিয়ে যে যার মতো ঘরে শুয়ে আছে, বা যে যার মতো কাজে চলে গিয়েছে, কিন্তু দেখো ওই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। যাই হোক, আমার দিদা আমাকে কিছুটা হলেও সাহায্য করেছে। আর আমার না মনে হয় আমি যদি ঘরদোর না পরিষ্কার করি, কেউই কিন্তু ঘরদোর পরিষ্কার করে না। মানে টাকা না থাকলে তো বুঝতেই পারো, টাকা না থাকলে কিন্তু কোথাও সম্মান নেই। না আছে তোমার বাবার বাড়িতে সম্মান, না আছে তোমার স্বামীর বাড়িতে সম্মান, না আছে নিজের স্বামীর কাছে, বাবা মায়ের কাছে, কারো কাছে তোমার সম্মান নেই। তোমার টাকা আছে, তোমাকে সবাই ভালোবাসবে। ঠিক সেরকমই হয়েছে আমার সাথে। দেখো সারাদিন এত কাজ করি, মানে এত কাজ করি, কাজ করতে করতে পায়ে ব্যথা হয়ে যায়, হাতে ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, তারপরেও দিন শেষে শুনতে হয় তুই কি করেছিস। এই কথাটা আমাকে প্রতিদিন শুনতেই হবে। দেখতে পাচ্ছ ওইদিকে কাজ সেরে এসে কিন্তু এদিকে কলের পারে আবার কাজ করতে হবে। এক গাদা বাসন জড়ো হয়েছিল, ওই বাসনগুলো কিন্তু আবার ধুয়ে নিতে হবে। যাই হোক, ওইদিকে কলপারে বাসনগুলোকে ভিজিয়ে রেখে আমি চলে এসেছিলাম এদিকে ঘরটা মোছার জন্য। আর আমার কিন্তু আদ্যিকালের স্বভাব, ঘর মোছার আগে কিন্তু আমার শোকেস, ড্রেসিং টেবিল, খাট সবকিছু মুছতেই হবে। আর খাট শোকেস মোছার মাঝখানে একদিন পরই এত পরিমাণে ধুলো জমে যায় যে হাত দেওয়াই যায় না। আমি কিন্তু প্রায় 1-2 দিন পর পরই মুছি, তারপরেও কিন্তু খুব ধুলো হয়ে যায়। আর আমাদের ঘরটা রাস্তার কিনারে হওয়াতে আরো বেশি ধুলো জমে। আমার না নোংরা জিনিস একদমই ভালো লাগে না, খুব ইচ্ছা হয় যে পরিষ্কার করে রাখি, কিন্তু বাচ্চাটার জন্য আমি কিচ্ছু পারি না। কি করবো বলো, একা পরিষ্কার করবো আর 10 জনই নোংরা করবে, তাহলে কি আর পরিষ্কার হবে বলো। এইদিকে দেখো আলনাটা কিন্তু আমি কয়েকদিন আগে গুছিয়ে দিয়েছি, তারপরে দেখো আলনাটার কি অবস্থা। আমি ছাড়া যখন বাড়িতে লোক কি নেই, কেউ গুছাবে না, কেউ হাত দেবে না, আমার কি মন চায় বলো একা একা। আর কত বলো, একা আমি পরিষ্কার করব, ওরা সবাই নোংরা করবে, তাহলে আর কি। এর জন্য ছেড়েই দিয়েছি, আলনা থাক ওইভাবেই থাক, খাট শোকেসটা মুছে পরিষ্কার করে রাখি। তো এইদিকে দেখো খাট শোকেসটা আমি মুছেছি, আর আমার ছেলেকে দেখো সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছে আয়নাতে, মানে নিজের মুখে না মেখে আয়নায় যে নিজের মুখের প্রতিবিম্বটা দেখা যাচ্ছে সেখানে সানস্ক্রিন মাখছিল। তাহলে বলো কিরকম দুষ্টু ও। তারপর একটু বকুনি খেয়ে দেখো ও কিন্তু নিজের একটা প্যান্ট বের করে নিয়েছে শোকেস থেকে প্যান্ট বের করে ওই প্যান্ট দিয়ে ও আয়না মুছে পরিষ্কার করছে। ও কিন্তু খুব পরিমাণে দুষ্টুমি করে, যেরকম দুষ্টুমি করে সেরকম কিন্তু বাড়িতে না থাকলে ভালোও লাগে না। যেরকম আজকে স্কুলে চলে গিয়েছিল, খুব পরিমাণে কিন্তু আমার খারাপ লেগেছিল, আর এই খারাপ লাগাটা কিন্তু আমার মনেই রয়ে গিয়েছিল। আমি কিন্তু কাউকে বুঝতেও দিইনি বা বুঝাইও নি। আর এদিকে দেখো আমাদের ঘরে যে বেছানো হয় খাটের সামনে পা মোছার জন্য, এত
পরিমাণে নোংরা হয়েছিল, দেখতেই পাচ্ছ এত নোংরা যে জলে দিতেই জলটা পুরো কালো হয়ে গিয়েছিল। আর খাটের সামনে কিন্তু আমরা কোনো পাপোশ বিছাই না, পাপোশ কেনারও টাকা নেই আমাদের, যার কারণে পাপোশ কেনা হয়নি। স্বর্ণর ছোটবেলার সোয়েটারগুলো ছোট হয়ে গেছে, ওই সোয়েটারগুলোই কিন্তু আমরা খাটের সামনে বিছিয়ে রাখি। আর এই সোয়েটারগুলোকে কিন্তু আমার দিদা স্বর্ণকে ছোটবেলায় হাতে করে দিয়েছিল। এইগুলো হলো উল সুতার সোয়েটার। আমি কিন্তু বুনতে পারি না, আমার দিদা আমার মা সবাই বুনতে পারে, আমি বাদে। যাই হোক, তারপর দেখো ভিজিয়ে রাখা বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছিলাম সমস্ত কাজ সেরে। আর স্বর্ণকে টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে ঘরে রেখে এসেছিলাম। আর দিদির মেয়ে তো স্কুলে চলে গিয়েছে। দিদির মেয়েকে স্কুলে পাঠিয়েছি কারণ স্বর্ণ আর দিদির মেয়ে দুইজন একসঙ্গে হলে না খুব পরিমাণে দুষ্টুমি করে, যার কারণে কিন্তু দিদির মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর স্বর্ণকে টিভি চালিয়ে দিয়ে আমার কিন্তু লাভ হয়নি। স্বর্ণ দেখো আমার পিছনে ঠিকই দুষ্টুমি করছিল। আমার স্বর্ণ না, ওর সঙ্গে তুমি যদি বসে থাকো ঘরে তাহলেও ঘরে বসে থাকবে, ওর সঙ্গে যদি ঘরে না বসে থাকো কিন্তু বাইরে বেরোবে। আর ওর সঙ্গে তো ঘরে বসে থাকা একদমই সম্ভব না, ওর তো কোনো কাজ নেই, কিন্তু আমার তো কাজ আছে অনেক, ওকে নিয়ে তো বসে থাকা সম্ভব হয় না। তারপরে গরম জল করে নিয়ে স্বর্ণকে কিন্তু এখানে স্নানে বসিয়ে দিয়েছি, আরও কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আমি স্নান করব বলে। আর এখানে এত পরিমাণে ধোয়া হচ্ছিল, খড়িগুলো না একদম শুকনা কম ছিল, যার কারণে এত ধোয়া হচ্ছিল। আর আমার স্বর্ণ স্নান করতে ভীষণ ভালোবাসে, ও ছোটবেলা থেকে স্নান করতে ভীষণ ভালোবাসে, কোনো দিন স্নান করার সময় কান্না করেনি। যাই হোক, ওকে স্নান টান করিয়ে আমি কিন্তু দেখো ঘরে তেল ক্রিম দিয়ে বসিয়ে দিয়েছি, ফিট বাবু করে সাজিয়ে তুলেছি। আর এদিকে তো আমার অবস্থা শেষ। চলো আমিও স্নান করে আসি, স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কথা বলতে বলতে দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে একটু নিজের স্কিন কেয়ার করছিলাম। আমি একটু সিরুম লাগিয়ে নিলাম, তারপর কিন্তু স্বর্ণর ক্রিম লাগিয়েছি। স্বর্ণর ক্রিমটা আমি ইউজ করি, আমি ইউজ করে ও ইউজ করে, দুজনে মিলেই ইউজ করি। তারপর আবার বিকেলবেলা আমার দিদি বললো ওর নাকি চাউমিন খেতে ইচ্ছে হয়েছে, আর দিদির মেয়েও বললো ওরও চাউমিন খেতে ইচ্ছে হয়েছে। তো ঝটপট দেরি না করে আমি বাইরে উনুনে আজকে চাউমিনটা করব বলে চাউমিনের সবকিছু জোগাড় করে আমি বাইরে নিয়ে চলে এসেছিলাম। এদিকে তো এত পরিমাণে ধোয়া হচ্ছিল, আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু আমি উনানে একদমই রান্না করতে পারি না। ধোয়ার মধ্যে কষ্ট করে বসে বসে চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম কোনো মতে। একটুখানি চাউমিন বানাতে প্রায় আমার আধ ঘন্টা লেগে গিয়েছিল। আধ ঘন্টা কষ্টের ফল দেখো আমার চাউমিন শেষে কিন্তু ধোয়া ধোয়া গন্ধ হয়েছিল। আমি তো জানি না যে ধোয়ার মধ্যে রান্না করলে ধোয়ার মতো গন্ধ হয়ে যায়। আর এদিকে আমার দিদির মেয়েকে দিয়েছিলাম, ওরা কিন্তু খাচ্ছিল। দিদির মেয়ে তো বুঝছিল না ধোয়ার গন্ধটা, দিদি বুঝতে পারছিল। দিদি বলছিল খুব গন্ধ করে, তবে আমি বুঝতে পাইনি ধোয়ার গন্ধটা কিরকম। আমার কাছে তো ভালোই লেগেছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।